আপনি কি কর আইনজীবী পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন? তাহলে এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা বিভিন্ন ব্যাংক জবের জন্য যে প্রশ্নগুলি হয় তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি আজকে আমরা এই 5টি প্রশ্ন খুবই সুন্দরভাবে শিখব, এতে করে আপনাদের কারোই সমস্যা থাকবে না। আশা করি যদি আপনি ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এখানে আজকে কি আছে সেটি হচ্ছিল ইনকাম ট্যাক্স পরীক্ষার জন্য ইনকাম ট্যাক্স ছোট প্রশ্ন এমসিকিউ আইটিপি এক্সাম পার্ট 5 এর আমরা কিন্তু পূর্বে আরো 4টি ক্লাস দিয়েছি। আপনারা যারা যারা দেখেন নাই তাদের প্রতি অনুরোধ থাকবে পিছনের পর্বগুলি দেখার জন্য। তাহলে চলুন আমরা প্রথমটা কি আছে, প্রথমটা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ কে। আয়কর কর্তৃপক্ষকে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হচ্ছে আপনার ভাইবা পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তাহলে সেটা কি, আয়কর কর্তৃপক্ষ কে? আমরা উত্তরটা এখানে লিখতেছি, আয়কর কর্তৃপক্ষ কে। উত্তর হচ্ছে রাজস্ব রাজস্ব ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বিভাগ। তাহলে আমরা একটা প্রশ্ন কিন্তু অলরেডি জেনে গেলাম। একটা প্রশ্ন কি, একটা প্রশ্ন হচ্ছিল আয়কর কর্তৃপক্ষ কে। আয়কর কর্তৃপক্ষ হচ্ছিল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে। যদি আপনারা এটা জানেন যে আয়কর কর্তৃপক্ষ কে, আয়কর পরিচালনা করে কে, সে কিন্তু একটাই বিভাগ, সেটা হচ্ছিল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। তাহলে আমাদের এটাতে কি আর কারো সমস্যা আছে? আয়কর কর্তৃপক্ষকে আশা করি সমস্যা নেই। আয়কর কর্তৃপক্ষ হচ্ছিল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছিল আপিল মামলা নিষ্পত্তির বিষয় কোন কমিশনারের উপর ন্যস্ত থাকেন। আমাদের দেখা যায় অনেক করদাতার কর সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যখন এই বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তখন কিন্তু অনেক সময় এটার বিরুদ্ধে আপিল করতে হয়। যেই আদেশটি থাকে সেই আদেশের বিরুদ্ধে কিন্তু আমাদের আপিল করতে হয়। তাই যখন আমাদের একজন করদাতার বা যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা হয়ে থাকে আপিল করতে হয়, তাহলে আসলে এই যে আপিল মামলাটি করবেন সেটি নিষ্পত্তি আসলে কে করবেন, কার কাছে যাবেন, কোন আদালতে যে আপনি মামলা করবেন, বা কার কাছে আপনি এই দরখাস্তটা বা আপিলের আদেশটা বা আপিলের বিষয় নিষ্পত্তিটা আপনি কার কাছে চাবেন, সেই বিষয়টা এখানে আপনাদের চলো জানতে চেয়েছে। সেটা কি, আপিল মামলা নিষ্পত্তির বিষয়টি কোন কমিশনারের উপর ন্যস্ত থাকে। সেটা হচ্ছিল প্রথমে লিখতে হচ্ছিল কমিশনার ব্র্যাকেট হচ্ছিল আপিল। তাহলে আপিল মামলা নিষ্পত্তির বিষয়টি কোন কমিশনারের উপরে থাকবো? কমিশনার আপিল। কমিশনার আপিল নামে একটি সেক্টরই আছে, সেখানে আপনার আপিলের বিষয়গুলি, যে আপিলের যে মামলাগুলি হয় সেইগুলি আপনার নিষ্পত্তি করা হয়। এর পরবর্তীতে দেখেন কর অবকাশ দেওয়া হয় কোন ধারায়। কর অবকাশ কিন্তু দেওয়া হয় যে ধারাতে, সেই ধারা কিন্তু আপনার মনে রাখতে হবে। আপনার মনে আছে কিনা জানি না, যদি আপনার মনে না থাকে তাহলে আপনি প্রথম ক্লাস থেকে দেখে আসতে আপনার মনে থাকবে। এই যে কর অবকাশ দেওয়া যে হয় কোন ধারায়, আমাদের আয়কর আইন 2023-এ ধারা সংখ্যা 345টি আর তফসিল আছে 8টি। এই যে ধারা সংখ্যা যে 345টি, এর মধ্যে কোন ধারায় কর অবকাশ দেওয়া হবে সেই বিষয়টাই হচ্ছিল আজকের যে প্রশ্নটা আছে সেটি। এই যে কর অবকাশ দেওয়া হয় সেটা ধারা সংখ্যা হচ্ছিল, প্রথমে লিখবেন হচ্ছিল ধারা সেটা হচ্ছিল কর অবকাশ দেওয়া হয় ধারা হচ্ছিল 81 ধারার মধ্যে আপনি কর অবকাশের হিসাব বা কর অবকাশ কেমনে হয় সেটাই আপনি দেখতে পারবেন। আর একটি বিষয় আছে সেটা হচ্ছিল ষষ্ঠ তফসিলের মাধ্যমে এটি দেওয়া হয়। ষষ্ঠ তফসিলের অংশ 4, তাও লিখে দিই, ও ষষ্ঠ তফসিলের অংশ 4। এটা কিন্তু আপনি বেশি জানলেন, এতটুকু কিন্তু আপনি অবশ্যই বেশি জানলেন। যদি ধারা হয় বা কত তফসিল হয় সেটিও কিন্তু আপনি এখন লিখতে পারবেন। সেটি কি, কর অবকাশ দেওয়া হয় কোন ধারার মাধ্যমে? কর অবকাশ দেওয়া হয় ধারা 81 ও ষষ্ঠ তফসিলের অংশ 4-এ। এর পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি যেটি, সেটি হচ্ছে আপনার কাছে সাধারণ যারা করদাতা আছেন বা সাধারণ যে ব্যক্তিবর্গ আছেন তারা কিন্তু অনেক সময় এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে। নিচের দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্ন কিন্তু আপনার চলাফেরার ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন ব্যক্তি কিন্তু এই দুটি প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করতে পারে। সেটি কি, করদাতার মৃত্যু হলে সে কর আদায় হয় কত ধারায়। এটা যদি ধারা সংখ্যা যদি তারা নাও জানতে চায় যে সেটা কোন ধারায় দিবেন,
এটা একজন করদাতার জানা উচিত, বা যিনি কর আইনজীবী হবেন বা কর সংক্রান্ত যিনি দায়িত্বে থাকবেন তাদের কিন্তু এটি জানা খুবই প্রয়োজন। যে একজন করদাতা মৃত্যুবরণ করেছেন, তাহলে একজন করদাতা যদি মৃত্যুবরণ করেন তার যে কর আছে সেই কর তো তার সাবমিট করতে হবে। যদি কর সাবমিট করা হয় তাহলে কত ধারা মোতাবেক এই কর সাবমিট করবেন, সেটি হচ্ছিল 194 ধারা মোতাবেক। ধারা, এটা উত্তর সামনে লিখলাম 194 ধারা। তাহলে কত ধারা মোতাবেক দিবেন? 194 ধারা। তাহলে আমাদের কি হলো, করদাতার মৃত্যু হলে সে কর আদায় হয় কত ধারা মোতাবেক, সেটা হচ্ছে কত ধারা, সেটা হচ্ছে ধারা 194 মোতাবেক। যদি আপনার দেন তাহলে দিতে পারেন মোতাবেক। এই হচ্ছে আমার কয়টি প্রশ্ন গেল? 4টি। 5 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে মৃত করদাতার কর প্রদান করিবেন কে। এটা নিয়ে কিন্তু আমাদের দেশে নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়, যে আসলে একজন মৃত ব্যক্তির যদি 3 সার্টিফিকেট থেকে থাকে বা তিনি যদি একজন করদাতা হয়ে থাকেন, তাহলে তিনি যখন মারা যাবেন আসলে কর দিবেন কে। আমরা কিন্তু পূর্বের ক্লাসে পড়েছিলাম যে একজন করদাতা তার পক্ষে বিভিন্ন ব্যক্তি কর দিতে পারেন, পিতা মাতা ভাই বোন, এর পরবর্তীতে স্বামী স্ত্রী, পূর্ণকালীন কর্মচারী, একজন কর আইনজীবী। এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম। কিন্তু এখানে যদি মনে করেন করদাতার কর প্রদান করবেন কে, এখানে কিন্তু অনেক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যে ছেলে করবে না মেয়ে করবে না কে করবে। আসলে এখানে তো মনে করেন যিনি মারা যান উনি তো মৃত ব্যক্তি, তখন তার সম্পদ নিয়ে আমাদের দেশে যেটা মনে করেন ট্রেডিশন, যে কে কার কাছে সম্পদ আছে, কে সম্পদ দিবে, এই ব্যাপারে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ভুগে। আমরা আজকে যদিও সেই বিষয়ে যাব না, আমরা যেটা পড়া সেটাই আমরা পড়বো। মৃত করদাতা যদি হন তাহলে তার পক্ষে কে দিবেন কর, সেটা হচ্ছিল উত্তর যদি দেই তাহলে হচ্ছিল আমাদের তাহার উত্তরাধিকারী। তাহার উত্তরাধিকারী উত্তরাধিকারী এই উত্তরাধিকারীর মধ্যে যে বিস্তারিত যেটি আছে সেগুলি কিন্তু আমরা এখন জানবো না, সেগুলি আবার অন্য বিষয়। আমাদের যেটি আজকে যে 5টি প্রশ্ন খুব স্বল্প সময়ের মধ্যে, আপনাদের হাতে জানি যারা ভিডিওটি দেখছেন তাদের হাতে সময় নাই, তার পরবর্তীতে যেহেতু দেখছেন তাই সেই ক্ষেত্রে আমরা ভিডিওটি দীর্ঘায়িত করব না। তাহলে চলেন আমরা আজকে আবার শুরু থেকে একটি ধারাবাহিকভাবে দেখে আসি। সেটি কি, ইনকাম ট্যাক্সের ছোট প্রশ্ন বা এমসিকিউ আইটিপি এক্সামের জন্য, ব্যাংক জবের জন্য, বিভিন্ন চাকরির জন্য যে প্রশ্নগুলি হইতে পারে সেগুলি হলো আয়কর কর্তৃপক্ষ হলো রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। আয়কর কর্তৃপক্ষ হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এর পরবর্তীতে আয়কর কর্তৃপক্ষ নিয়োগদানের একক ক্ষমতা কার, সেই যদি এরকম থাকে আয়কর কর্তৃপক্ষের নিয়োগ ক্ষমতা একক ক্ষমতা কার আছে, সেটিও কিন্তু রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। বা এই রাজস্ব আয়কর কর্তৃপক্ষকে কে পরিচালনা করেন, সেটাও কিন্তু রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। বিভিন্ন দিকে যদি আপনার এলোমেলো করে দেও, তার পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর একটাই হবে, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এটা হচ্ছে আয়কর কর্তৃপক্ষকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। 22 নম্বর যেটি আছে, আপিল মামলা নিষ্পত্তির বিষয়টি কোন কমিশনারের উপর ন্যস্ত থাকে। আপিল মামলার বিষয় যে ন্যস্ত থাকেন বা যিনি এটি তদারকি করেন বা এটি যিনি নিষ্পত্তি করেন সেটি হচ্ছে কমিশনার আপিল। আপনার শুধু প্রশ্নের উত্তর এতটুকু লিখবেন। এর পরবর্তী যেটা আছে, কর অবকাশ দেওয়া হয় কত ধারায়। আয়কর আইন 2023-এর 81 ধারার মোতাবেক কর অবকাশ দেওয়া হয় এবং 6ষ্ঠ তফসিলের অংশ 4-এও কর অবকাশের বিষয়টি লেখা আছে বা বিস্তারিত দেওয়া আছে। এর পরবর্তীতে আছে, করদাতার মৃত্যু হলে সে কর আদায় করা হয় কত ধারা মোতাবেক, সেটি হচ্ছে 194 ধারা মোতাবেক। যদি মৃত ব্যক্তি থাকেন, মৃত হয়ে যান, যদি তিনি করদাতা হয়ে থাকেন তাহলে সেটি 194 ধারা মোতাবেক কর দেওয়া হয়। এর পরবর্তীতে দেওয়া আছে, মৃত করদাতার কর প্রদান করিবেন কে। মৃত করদাতার কর প্রদান করিবেন তার উত্তরাধিকারী যারা থাকবেন তারাই তার কর প্রদান করবেন। এই আজকে আমাদের 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন বুঝেন নাই বা এই 5টি প্রশ্নের বিষয়ে কোনো ধরনের সমস্যা আছে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন, এবং কি আপনার এর চাইতে আরো বেটার কিভাবে করা যায় সেটা যদি আপনার কোনো ধরনের পরামর্শ থাকে সেটিও কমেন্টে দেওয়ার জন্য অনুরোধ থাকবে।